আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যে দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারতো, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়, একটা হক, একটা সীমারেখা থাকে। ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। বন্ধু প্রতিম দেশ ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাংলাদেশ চরমভাবে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়ে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ মুক্ত করতে পারেনি। নিরাপত্তা ঝুঁকির ভেতরে পড়েছে মহান জাতীয় সংসদ। এ যেন এক নতুন সন্ত্রাসী হামলার সন্নিকটে পুরো দেশ। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে বাংলাদেশ পুলিশ। এই তথ্য সামনে আসার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বাড়ছে তৎপরতা, আর জনমনে তৈরি হচ্ছে নতুন উদ্বেগ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক কামরুল আহসান স্বাক্ষরিত এক সরকারি চিঠির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। অভ্যন্তরীণ গোয়েন্দা যোগাযোগের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রাখছে এবং সমন্বিত হামলার পরিকল্পনা করছে, যা ফেলে দিয়েছে আমাদের এক নতুন সংকটের ভেতর। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে একটি সংগঠনের সদস্যরা শুধু যোগাযোগে সীমাবদ্ধ নেই, বরং তারা পরিকল্পনা বাস্তবায়নের দিকেও অগ্রসর হচ্ছে। তাদের কার্যক্রমে একটি সংগঠিত কাঠামোর ছাপ পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন নিষিদ্ধ সংগঠনের কথা বলা হয়েছে এই চিঠিতে? কারা রয়েছে এই সংগঠনের আওতায়? গত 2 দশকে কয়েকটি ভয়াবহ হামলা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল, যার মধ্যে 2005 সালের বোমা হামলা, 2016 সালের 1 জুলাই ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলা উল্লেখযোগ্য। কিন্তু জাতীয় সংসদের মতো এত গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ঝুঁকির উদ্বেগ বাংলাদেশের ইতিহাসে হয়তো এই প্রথম। গোয়েন্দা প্রতিবেদনে যেসব স্থাপনাকে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা, বিভিন্ন উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই বিস্তৃত তালিকা থেকে স্পষ্ট হামলার লক্ষ্য কেবল একটি স্থানে সীমাবদ্ধ নয়, বরং দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো পরিকল্পনা থাকতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সব ইউনিটকে কঠোর নির্দেশনা দিয়েছে। ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, এসবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সহ দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে এই সতর্কতা পৌঁছে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদর দপ্তর এ বিষয়ে অতিরিক্ত কোনো অপারেশনাল তথ্য প্রকাশ করেনি, ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যখন সম্ভাব্য হামলার টার্গেটে, তখন এই সতর্কতা শুধু প্রশাসনের জন্য নয়, পুরো জাতির জন্যই এক বড় সতর্কবার্তা। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী শক্তি। নয়াপল্টনে দলের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, 1 মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। সারা দেশে ছাত্র শিবিরের উপরে যে ছাত্র দলের নারকীয় হামলা, এই হামলার পিছনে আরো একটা ভয়ঙ্কর কারণ বেরিয়ে এসেছে, একটা রহস্য উদ্ঘাটন হয়েছে। অনেকগুলো ক্লু ছিল, আজ আরো একটি ক্লু উদ্ঘাটিত হয়েছে। ছাত্র শিবিরকে ফাঁসাতে গিয়ে স্বয়ং ছাত্র দলের নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়েকে অসম্মান করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল ঢাবি শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নামে, তারা কারা জানেন? এই 2025-26 সেশনে যারা ভর্তি হয়েছে তারা। এর ভিতরে পাবনায় একজনের বাড়ি, টাঙ্গাইলে একজনের বাড়ি, 3 জনকে মোট শনাক্ত করা হয়েছে একেবারে ফার্স্ট ইয়ারে পরে। কত ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করতে পেরেছেন? এদের উদ্দেশ্য জাস্ট হলে একটা সিট, আর কিচ্ছু না। আমাদের মনে পড়ে যাচ্ছে আসিফ নজরুল, যিনি উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, তার যে উপন্যাসটা লিখেছিলেন আমি আবু বকর বলছি, এই উপন্যাসে তিনি এই বিষয়গুলোই তুলে এনেছেন। এটা প্রথম বর্ষে ভর্তি হওয়া একটা ছাত্র, কিভাবে তাকে ব্ল্যাকমেইল করে হলে সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে তার প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই ছেলেগুলো তাই করেছে এবং এই ছেলেগুলোর ছবি, আইডি সব প্রকাশ হয়ে গেছে। এরা তো জীবনের যে কোনো একটা পর্যায়ে তো ঝুঁকির মধ্যে পড়ে গেল। ছাত্রদল এই কাজটা কেন করতে গেল? যে কথা বলছিলাম, অন্যকে ফাঁসাতে গিয়ে নিজের দলের সর্বোচ্চ লেভেলের প্রধানমন্ত্রীর কন্যাকে পর্যন্ত তারা এই কাজ করতে, তারা অসম্মান করতে দ্বিধা করে নাই। যে ভুয়া ফটোকার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছিল আব্দুল্লাহ আল মাহমুদের নামে, এই কাজটি করেছিল অরণ্য আবির নামে এক বট আইডি। এটি এখন ফ্যাক্ট চেকাররা প্রমাণ পেয়েছে যে ছেলেটা ছাত্র দলের বিভিন্ন রাজনীতির সাথে জড়িত। তার ওয়ালে বিএনপি এবং জিয়াউর রহমানের সমস্ত ছবি টাঙানো। সে ছাত্র দলকে উস্কে দিয়েছে এই ছবি পোস্ট করে, ওই আব্দুল্লাহ আল মাহমুদের নামে এই পোস্টটি করে। এবং এইভাবে পোস্ট করা হয়েছে
যে ছাত্রদল যদি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে ওকে যেন ওর পাওনা বুঝিয়ে দেয়, এই করেছে। চিন্তা করুন, এআই দিয়ে তৈরি জাইমার রহমানের ওই ভুয়া ফটোকার্ডটি, সেইটা ছাত্রদল প্রচার করেছে, সমস্ত জায়গায় শেয়ার দিয়েছে, প্রত্যেকের কাছে শেয়ার দিয়ে শিবিরের উপরে হামলা করতে তারা উদ্বুদ্ধ করেছে। আচ্ছা, আমরা তর্কের ক্ষেত্রে মেনে নিলাম যে এটি ছাত্র শিবিরই করেছে, তো ছাত্র শিবির যদি করে থাকে ছাত্র দলের উচিত ছিল কি এটাকে ট্যাকেল দেয়া, এটাকে মিনিমাইজ করে আনা, যেন শেয়ার না হয়। তারা উল্টা শিবিরকে ফাঁসাতে গিয়ে এগুলো তারা প্রচার করেছে। এই হচ্ছে ছাত্র দলের বর্তমান অবস্থা। যারা স্রেফ একটা সিটের জন্য, হলে একটা সিট পাওয়ার জন্য একজনকে খুন করতেও দ্বিধা করে না, একজনের বুকে ছুরি চালাতেও দ্বিধা করে না, একজনের পায়ে রক কেটে দিতেও দ্বিধা করে না, চাপাতি নিয়ে, কিরিস নিয়ে, রামদা নিয়ে মহড়া দিতেও দ্বিধা করে না, সেই ছাত্র দল। মজার ব্যাপার কি জানেন, এই যে ছাত্র দলের এই কয়েকদিনে এরকম অপকর্ম, এইটারে আমাদের যারা সুশীল সমাজ এবং আমাদের যারা মিডিয়া হাউস আছে তারা আস্তে করে দাবিয়ে দিচ্ছে। এই আলোচনা তারা তুলছেই না। একজন ছাত্রের হাতে কলমের পরিবর্তে কেন রামদা থাকবে, তার হাতে কেন কিরিস থাকবে, তার হাতে কেন চাপাতি থাকবে, এই প্রশ্ন যদি আজ আমাদের সুশীল এবং মিডিয়া যদি উত্থাপন করতো, তাহলে তো ছাত্রদল যারা এই ধরনের কাজ করেছে, যাদের হাতে অস্ত্রগুলো দেখা গেছে, তারা কিন্তু একটু আন্ডার এস্টিমেট হতো। তখন সে তার নিজেকে প্রশ্ন করতো যে আমার কোনো জায়গায় ভুল হচ্ছে, তাহলে আমি যে স্ট্র্যাটেজি নিচ্ছি আমার আর সামনে অগ্রসর হওয়া যাবে না। সে কিন্তু শুধরে যেত, কিন্তু না, তাকে ওইটাকে জাস্টিফাই করা হচ্ছে। কোনো জায়গায় এই প্রশ্ন তোলাই হচ্ছে না। তো সে তো বুঝতেই পারছে বা কোনো পিতার সন্তান একটা অকারেন্স ঘটিয়ে এসেছে, সে যদি এসে দেখে তার পিতা তাকে বাঁচানোর চেষ্টা করছে, তাহলে পরবর্তীতে সে এরকম প্রতিদিন এই ঘটনা ঘটাবে, সারা গ্রাম জুড়ে এই অকারেন্স ঘটাতে থাকবে। আর যদি শুরুতেই পিতা তাকে আগে কষে দুটো থাপ্পড় মারে, তাহলে ওই ছেলে পরবর্তীতে আর ওই কাজে জড়াবে না, যে না আমি তো এই কাজ করে বাড়িতে আশ্রয় পাবো না, আমার বাবা আমাকে পিটাবে। ছাত্রদল যে কাজ করছে, ছাত্র দলের যারা মুরব্বী আছে, আমাদের যারা সুশীল আছে, তারা তাদেরকে বাহবা দিচ্ছে, ওইটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এবং মিডিয়াতে যখন এই আলোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের কাজী জেসিনাপা জিটিভিতে যিনি বসে আছেন, তিনি এত চমৎকার করে উপস্থাপন করেন, তার উপস্থাপনার ভিতরে ওই বিষয়টা টোটালি চেপে যাওয়া হয়। এখানে কি আনা হচ্ছে, তিনি আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করছেন। শিবিরের একজনের কাছে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে এই যে আল্লাহর নাম নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছেন, গালিগালাজ করছেন, এটা কোন ইসলাম? এটা হচ্ছে শিবিরের কাছে প্রশ্ন। ডেকে এনেছে কিসের জন্য? যে গ্যাঞ্জামটা হয়েছে এইটাকে কিন্তু একটা আলোচনায় আনার জন্য প্রশ্নটা করছে কি এই প্রশ্ন। তাহলে ওর কাছে যখন যে প্রশ্ন করা হচ্ছে, তো সেই প্রশ্ন এটা জবাব দিবে। আর ছাত্র দলের কাছে যখন আসছে, তখন সেখানে প্রশ্ন করা হচ্ছে যে এই যে ছাত্র শিবির সারা দেশে আপনাদের উপরে যে হামলা চালাচ্ছে, এই ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? তাহলে এস্টাবলিশ কি হচ্ছে, ছাত্রদল যেটা বলছে ওইটা তো কাউন্টার দেওয়ার আর এই শিবিরের এটারে সুযোগ দিচ্ছে না, কারণ তার কাছে প্রশ্নের ধরনটাই তো আলাদা। সে এখন কে গালি দিয়েছে, আচ্ছা আমাকে বলুন, একজনকে কুপানো হচ্ছে, এইটা জায়েজ, এইটা কোনো সমস্যা নাই। কোপ খেয়ে আর একজন গালি দিচ্ছে, এইটা হ্যাঁ এত বড় কথা, আল্লাহর নাম নিয়ে গালি দিল, এটা স্রেফ একটা শয়তানি, আর কিচ্ছু না, পুরাটা শয়তানি। প্রশ্ন তুলছে যে আল্লাহর নাম নিয়ে গালি দিচ্ছে, একজন অস্ত্র দিয়ে কুপাচ্ছে, চাপাতি দিয়ে কুপাচ্ছে, চাপাতি হাতে ঘুরছে, কিরিস নিয়ে ঘুরছে, রামদা নিয়ে ঘুরছে, সেইটা জায়েজ, একেবারে খুব ভালো কাজ। বিষয়টা এরকম যে আগের যুগে আমাদের মা চাচিরা গল্প করতেন এরকম যে ওরে সিরিয়াসি আমরা আগে ভাসুরের গোলা জোড়া ধরে গল্প করছি, আর এখনকার ছেলে পেলে কি খারাপ দেবরের সাথে হাসাহাসি করে। বুঝতে পারছেন বিষয়টা? অবস্থাটা হয়েছে এরকম। যাই হোক, এরকমই একটা আলোচনা আমরা শুনছিলাম সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম আবিদের মাঝে। আবিদ ছেলেটা চিল্লাতে পারে এবং সে তার আচরণগত কারণে ডাকসুতে যে ছাত্রদল হেরেছে, এই হারার অন্যতম কারণ এখানে ছাত্রদলের সিলেকশনটা ভুল ছিল। এই ছেলেটাকে এমনিতেই কবি বলা হয়, আর কবিরা তো এমনি একটু অনুপাজরি হয়। সাদিক কায়েম তো ঠান্ডা মাথায় ছেলেটাকে এমন ভাবে অপমান অপদস্থ করলো। আমি কি একটু দেখাবো আপনাদের? আচ্ছা একটু দেখেন, অল্প একটু দেখেন। সর্বশেষ জামাত আমির একটা বক্তব্য দিয়েছেন আজকে। জামাত আমিরের এই বক্তব্যে জামাত আমির যে এই ধরনের কথা বলতে পারেন, এইভাবে যে মানুষকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, এটা অনেকেরই ধারণা ছিল না। তিনি ভদ্র ভাষায়, নিজেরা যারা গুপ্তসুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখেন, সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাহলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। যদিও বিএনপির লোকজন জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যে আমরা যেমন মেজর হাফিজ একটা কথা বলেছেন জামাত আমিরকে, যে এরকম লোক আমরা কখনো দেখি নাই, তিনি এত নম্র এত ভদ্র। আবার এই যে বিদ্যুৎ মন্ত্রী টুকু, তিনি বলেছেন যে আমার জীবনে আমি যতবার সংসদে এসেছি একজন বিরোধী দলীয় নেতা এরকম মার্জিত ভদ্র নম্র এরকম আমার চোখে পড়ে নাই।
এটা বলে জামাত আমিরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আর অপরদিকে মির্জা ফখরুলরা বাইরে এসে বলছেন যে জামাতকে এলিমিনেট করতে হবে, নির্মূল করতে হবে। এটি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। এটা বিরাট একটা রাজনৈতিক বার্তা দেয় যে সামনে বিএনপি কি করতে যাচ্ছে। আমি বারবার আপনাদেরকে বলেছি, আমি 5 আগস্টের পরে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ তো জামাত শিবিরকে কি নির্যাতন করেছে, তার চেয়ে বেশি নির্যাতনের শিকার হবে এই বিএনপির আমলে। যদিও বিএনপির কপাল ভালো যে তারা জামাত ইসলামের মতো একটা বিরোধী দল পেয়েছে। এমত অবস্থায় যদি আওয়ামী লীগ বিরোধী দল হতো তাহলে বিএনপি বুঝতো কত ধানে কত চাল। কিন্তু এদের কাছে তো ওইটাই ভালো, কারণ আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু এখন যেটা হয়েছে, তখন তো রিজিকই বন্ধ করে দিয়েছে। তো মানুষের সবচাইতে বড় খারাপ জিনিস তো রিজিক বন্ধ করে দেওয়া। জামাত শিবির এখন বর্তমান ক্ষমতাসীনদের রিজিক বন্ধ করে দিয়েছে। তারা যেভাবে চাঁদাবাজি করে খেত, যেভাবে হল বাণিজ্য করে খেত, সিট বাণিজ্য করে খেত, এই শাহবাগ মোড়ে যে ফুলের দোকান টোকানগুলো আছে, তারপরে আশেপাশে যে দোকান টোকানগুলো আছে, এইগুলোতে চাঁদাবাজি করে খেত, ক্যান্টিনে ফাও খেত, এইগুলো খুব চমৎকার ভাবে বন্ধ করে দিয়েছে ডাকসু এসে এই সাদিক কায়েমরা। আর ওদিকে জামাত ইসলাম তাদের যে কয়জন এমপি আছে তারা চাঁদা নিচ্ছেও না, কোনো জায়গায় চাঁদাবাজি করতেও দিচ্ছে না। তাদের যে কনস্টিটুয়েন্সি এরিয়া সেখানে তো তারা অনেকটা চাঁদাবাজি নির্মূল করছে, ঘুষ বন্ধ করতে চাচ্ছে। তো এতে তো অন্যদের রিজিক বন্ধ হয়ে যাচ্ছে। তো ওইটা তো তাদের রিজিক। তো এইটা বন্ধ করলে মানুষ রিজিকের উপরে যখন পেটের উপরে লাথি মারা হয় তখন তো সে চুপ থাকে না, চুপ থাকে না। তো বিএনপি চাচ্ছে এদেরকে এলিমিনেট করতে, একেবারে নির্মূল করে দিতে, যেন ভবিষ্যতে কেউ তাদের এই রিজিকের উপরে আর হামলা না করে। আওয়ামী লীগ এবং বিএনপির রিজিকের উপরে হামলা করার মতো একমাত্র দল হচ্ছে এই জামাত শিবির। এরা ঘুষ বন্ধ করতে চায়, এরা চুরি বন্ধ করতে চায়, এরা মাদক বন্ধ করতে চায়, এরা ছিনতাই বন্ধ করতে চায়, এরা গাঁজার ব্যবসা বন্ধ করতে চায়, এরা চাঁদাবাজি বন্ধ করতে চায়। তো যাদের এইটার উপর নির্ভরশীল, যাদের ফ্যামিলি, যাদের রিজিক, এই রিজিক যারা বন্ধ করে দিতে চায়, তাদের কি এখানে রাজনীতি করতে দিতে চায় তারা? প্রিয় ভাই, বিরুদ্ধে ছাত্রদল শেষ পর্যন্ত কিছুই করতে পারলো না, বরং বিএনপির হাইকমান্ডের নির্দেশে পিছু হতে বাধ্য হলো। এটা একটা পজিটিভ খবর যে তারেক জিয়া ছাত্রদলকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে তোমরা শিবিরের পায়ে পড়ে ঝামেলা করো, দেখো শিবির ফাঁদে পা দেয় কিনা, শিবির মারামারি বাধায় কিনা, তোমাদের কেউ মারাত্মকভাবে আহত হয় কিনা। যদি হয় তাহলে পুলিশ দিয়ে ধরিয়ে একটা পরিবেশ তৈরি করে ক্যাম্পাসগুলো তোমরা দখলে নিয়ে নেবা। কিন্তু তারেক জিয়ার এক্সপেরিমেন্ট ফেল করেছে। দেখা গেছে উল্টো ছাত্রদল ধরাশয়ী হয়েছে, সাংবাদিকদের গুপ্ত শিবির ট্যাগ দিয়ে হামলা করে এখন হাত পা ধরে মাপ চাইতে চাইতে মুখে কানা তুলে ফেলেছে। অবস্থা খারাপ। এবং শিবির কিছুটা মার খেলেও ওরকম বড় কোনো ক্ষতি হয়নি, বরং শিবির প্রচার প্রচারণার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে ছাত্রদল সন্ত্রাসী সংগঠন, তারা বিশ্ববিদ্যালয়ে আবার সেই গেস্ট রুম গণরুমের কালচার ফিরিয়ে আনতে চায়। ছাত্রদল একটা দেউলিয়া সংগঠন, তাদের কোনো রাজনীতি নেই, ছাত্রদলের কোনো জনসমর্থন নেই। তো এখানে ছাত্রদলের 12টা বেজে গেছে। এখন যে অবস্থা, যেরকম চলতে থাকলে ছাত্রদল এতটাই ধৈর্যের ছাত্র সংগঠন, তারেক জিয়া যে কাজ করতে দেয় ওই কাজ করতে পারে না, মাখিয়ে ফেলে। এমন ভাবে লেজে গোবরে মাখিয়ে ফেলেছে তারেক জিয়ার নির্দেশ পালন করতে, যে এখন তারেক জিয়ার চেয়ার নিয়ে টানাটানি, ক্ষমতা নিয়ে টানাটানি বেজে গেছে। যে এরকম চলতে থাকলে তো ক্ষমতায় থাকা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি আন্দোলন ছড়িয়ে পড়ে তাহলে তো ক্ষমতা চলে যাবে। এবং দ্রব্যমূল্যের যে ভয়াবহ ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের যে ভয়াবহ দাম বৃদ্ধি, লঞ্চ বাস থেকে শুরু করে সমস্ত ভাড়ার যে মারাত্মক বৃদ্ধি, এবং এটা একটা চেইন এফেক্ট করার যে উপক্রম, তাতে এটা গোপন করার একটা চেষ্টাও ছিল শিবিরের সাথে পায়ে পড়ে ঝামেলা বাঁধানোর মধ্য দিয়ে। কিন্তু দেখা গেল যে উল্টো, সেটাও গোপন করতে পারলো না, আবার শিবিরকেও ওরকম মায়ের দিয়ে তাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারলো না। সব ক্ষতি হয়েছে যা ছাত্রদলের। এবং তারা যে ন্যারেটিভ পলিটিক্স করতে চেয়েছিল ওটাও ফেল করেছে। কিভাবে? তারা গুপ্ত ন্যারেটিভ এস্টাবলিশ করতে চেয়েছিল তার যে নিজেই, কিন্তু দেখা গেছে যে এই গুপ্ত শিবিরের ছেলেরা এনজয় করে, তারা গুপ্ত লেখার সাথে সেলফি তুলে, তারা গুপ্ত লেখার দিয়ে টিকটক বানায় এবং ফেসবুক ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট গুপ্তকে ট্রল করে। এবং তারেক জিয়া নিজে পাল্টা গুপ্ত হয়ে গেছে। এখন গুপ্ত বললেই মানুষ বলে যে খাম্বার উপর গুপ্ত লেখা। তো এটাও কিন্তু মাঠে মারা গেছে। তো এই অবস্থা দেখে বিএনপির হাইকমান্ড, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, তাদের মধ্যে একজন মির্জা ফখরুল আছেন, আরো অনেকে তারেক রহমানকে বুদ্ধি দিয়েছেন যে না ভাইয়া, আপনি ছাত্রদলকে থামান, কারণ এতে উল্টো অ্যাকশন হয়েছে। এখন তারেক রহমান ছাত্রদলকে ডেকে বলেছে যে বাবারা, তোমরা আপাতত থামো। এই পর্যায়ে তোমাদের যে হল দখল করা বা যে গোলা পানিতে মাছ শিকার করার যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, এটা এই দফায় হলো না, তোমরা পারো নাই, লেজে গোবরে মাখিয়ে ফেলেছো, কিছুদিন চুপচাপ থাকো, আবার পরে দেখা যাবে। তো তারেক রহমান ছাত্রদলকে ডেকে কার্যত থামিয়ে দিয়েছেন যে না, এভাবে মারামারি করা যাবে না, এতে উল্টো অ্যাকশন। এখন পিছু হতে বাধ্য হয়েছে, সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়া, এবং যারা সাংবাদিকদের হামলা করেছে তাদের বহিষ্কার করবে, অনেক কিছুই করবে। এবং কিছুদিন যাবত মারামারি বা এই ন্যারেটিভ পলিটিক্স ওইটা বন্ধ রাখবে, কারণ গুপ্ত বলে পাল্টা তারেক রহমানই ধরা খেয়েছে। এবং ক্যাম্পাসগুলোতে বিএনপির যে লাগা ধান লাগা ভিসি আছে, তাদেরকেও বিএনপির হাইকমান্ড নির্দেশ দিয়েছে যে না, তোমরা ক্যাম্পাসগুলোতে ভিসিরা বাবারা তোমরা ধান লাগাবা ঠিক আছে, কিন্তু ছাত্রদলকে এইরকম উস্কানির সুযোগ দিও না, ওদেরকে থামাও, শিবিরকেও বুঝাও, ওরা মিলেমিশে কিছুদিন থাকুক, নইলে আমার চেয়ার নিয়ে টানাটানি বাজবে। এই নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়ে দিয়েছে। যার ফলে তার একটা, এই যে আমি এতক্ষণ যেটা বললাম, তার একটা দলিল হচ্ছে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও
দেয়াল লিখন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভিসি। জগন্নাথের ভিসি আমাদের শ্রদ্ধেয় রইস ভাই, আমি তাকে ভালোভাবেই চিনি। তিনি একদম পিওর বিএনপি। এমনকি হাসিনা পালানোর পর ইউনূস আমলে ভিসি আর একজন হলেও বিশ্ববিদ্যালয় চালিয়েছেন মূলত রইস ভাই। তো তিনি বিএনপি হলেও তুলনামূলকভাবে খারাপ লোক, তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ এবং কাছের লোক। তিনি আলেম মানুষ, নামাজ পড়াতে পারেন ভালো। তো তিনি বলছেন যে বাবারা, তোমরা শিবির ছাত্রদল কেউই তোমরা দেয়াল লিখন টিখন করো না, তোমরা চুপচাপ থাকো, জগন্নাথ এটা করবে না। তো এই যে গুপ্ত লেখা, তারেক জিয়ার নির্দেশে যে গুপ্ত লিখতে চেয়েছিল, গুপ্ত লিখতে যে এমন মারা খেয়েছে ছাত্রদল, যে গুপ্ত লেখাকে প্রচার করে শিবির, তাহলে বোঝেন যে ওদের গুপ্ত লেখা কিভাবে জয় বাংলা হয়ে গেছে। এবং গুপ্ত লিখতে যে ওদের অযোগ্যতার পরিচয় পেয়েছে, ওরা গুপ্ত বানানই লিখতে পারে না। রাজনীতি বানানে নয় রস্যইকার না দীর্ঘইকার এটাও জানে না, আর গুপ্ততে রস্যকার না দীর্ঘকার ওটাও জানে না। মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন বিএনপির হাইকমান্ড ওদের ফেরাচ্ছে, তোমরা তো সব লেজে গোবরে মাখিয়ে ফেলেছো, এই গুপ্ত টুপ্ত লিখো না, শিবিরের সাথে উস্কানিমূলক আচরণ করো না, এতে লাভ হবে না। এতে তারেক ভাইয়া যে উদ্দেশ্যে তোমাদের এটা করতে বলেছেন, সেই উদ্দেশ্য তো হাজির হবে না, বরং ভাইয়ার চেয়ার নিয়ে টানাটানি নিয়ে যাবে। বুঝতে পারছেন? এই হচ্ছে খবর। আমি খুশরু মাহমুদ চৌধুরী তিনিও বলেছেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে যে দলেরই হোক, মানে কি আমার দলের হলেই কাউকে ছাড় দেওয়া হবে না। এর মানে বাবারা, তোমরা স্থিতিশীলতা নষ্ট করো না, আমাদের চেয়ার নিয়ে কিন্তু টানাটানি বেজে গেছে। কারণ আমির খুশরু জানেন যে অর্থনীতির যে অবস্থা, বিএনপির ভিত্তি অত্যন্ত নড়বড়ে, ঠেলা দিলেই তারা পড়ে যাবে। এই কারণে তিনিও বলে দিয়েছেন যে ঝামেলা করো না, আমার চেয়ার কিন্তু থাকবে না, আমার প্রধানমন্ত্রীর চেয়ার কিন্তু থাকবে না। বুঝতে পারছেন অবস্থাটা কি ধরাটা খেয়েছে ছাত্রদল। ঢাবির পর ঢাবিতেও সে এই দেয়াল লিখন বা এগুলো করতে ভিসি নিষেধ করেছেন। কখন নিষেধ করেছেন? যখন দেখছেন যে না, যে উদ্দেশ্যে তারেক রহমান ছাত্রদলকে এই আকাম করতে বলেছে, সেই উদ্দেশ্যের উল্টো ফল হচ্ছে। যেমন ভিসি তিনি যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, আমি যে কথাটা বারবার বলি, এই বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি অতি নোংরা দালালি করলে তার অবস্থা হবে, তার বাসভবনের বিদ্যুতের লাইন, পানির লাইন, পোলাপান কেটে দিবে, তাকে চোরের মতো ক্যাম্পাস থেকে পালাতে হবে, তার চেয়ার থাকবে না। ঢাবির পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কোনো ধরনের দেয়াল লিখন, সংঘাত বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। মজা না? বিএনপির ভিসি কত সুন্দর আহ্বান জানায়। যদি এখানে শিবিরকে দায়ী করতে পারতো, তাহলে হল দখল করার সুযোগ দিত, এরা চুপচাপ থাকতো, প্রয়োজনে ভিসি ছুটি নিয়ে অন্য জায়গায় চলে যেত। জাবি উপাচার্যের কার্যালয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এক সভায় সিদ্ধান্ত নেয়। মানে সভা করে বিএনপি পন্থী লাগা ভিসিরা সিদ্ধান্ত নেয় যে না, শিবির ছাত্রদলকে ভয় বাড়তে দেওয়া যাবে না। এখন কেন সিদ্ধান্ত নেয়? ওই যে উপর থেকে হাইকমান্ড থেকে নির্দেশ এসেছে, মির্জা ফখরুল, আমির খুশরু মাহমুদ চৌধুরীরা বলেছেন যে থামাতে হবে। তো দর্শক, এই হচ্ছে অবস্থা, যে ছাত্রদলের লাগাম টেনে ধরছে, ছাত্রদল কিছুদিন চুপচাপ বসে থাকবে, শিবিরের কৌশলের সাথে ছাত্রদল কখনোই পারবে না। এভাবেই দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।